আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার কাছে অনেকেই কোশ্চেন করেছো যে ভাইয়া আমরা একটা বিষয় ফেল করেছি, অর্থাৎ ম্যাথে ফেল করেছি, আমাদের কি হবে। আমি তোমাদের জন্য বলছি যে তিনটি কারণে যারা ম্যাথে ফেল করেছো তাদের প্রত্যেকেই যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাদের প্রত্যেকেই পাশ করানো হবে। আমি আবারও বলছি, যারা ম্যাথে ফেল করেছে এবং বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা প্রত্যেকেই পাশ করবে, মাত্র তিনটি কারণে। কি সেই তিনটি কারণ? সেটা হলো যে তোমাকে না গ্রেস মার্ক দেওয়া হবে, না হয়তো তোমাকে কনসিডারেশন মার্ক দেওয়া হবে, না হয়তো তোমাকে বিশেষ বিবেচনায় বা সিম্পিতি দেখিয়ে পাশ করা হবে। অর্থাৎ এর টপ অফ সামারি যেটা হচ্ছে সেটা হলো যে যারা 2025-এ বোর্ড চ্যালেঞ্জ করেছো, অর্থাৎ ম্যাথের জন্য যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা প্রত্যেকেই পাশ করবে এই তিনটি কারণ। কি সেই তিনটি কারণ? এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই তুমি যদি আমার এই ভিডিওটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। তাহলে এবার চলো আমরা আলোচনা করব যে যারা শুধুমাত্র ম্যাথে ফেল করেছো এবং বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা প্রত্যেকেই পাশ করবে তিনটি কারণ। তিনটি কারণগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথমত আমরা দেখে নেব যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিভাবে কালেক্ট করা হয় এবং কিভাবে এই খাতাগুলো চেক করা হয়, এ টু জেড আমরা আগে একটু দেখে নেব। তারপরে আমরা ধাপে ধাপে কিন্তু আমরা কনক্লুশনে পৌঁছবো যে কিভাবে তোমাদেরকে পাশ করানো হবে। ওকে, তাহলে চলো যে এই যে খাতাগুলো যে করা হয়, কালেক্ট করা হয়, সেটা কিভাবে করা হবে। প্রথমত রেজাল্ট পাবলিশ হওয়ার পর যে সকল স্টুডেন্টরা ফেল করে এদের ভিতর থেকে কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে, অর্থাৎ বোর্ড সুযোগ দেয় তাদেরকে, যার কারণে তারা কি করে বোর্ড চ্যালেঞ্জ করতে পারে। এটা আমরা সবাই জানি। এবার আসো যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, বিশেষ করে যারা ম্যাথে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, ফেল করেছে এই জন্যই তো বোর্ড চ্যালেঞ্জ করেছে, আর অধিকাংশের ক্ষেত্রে কিন্তু যারা ফেল করেছে তারাই কি করেছে, ম্যাথে বোর্ড চ্যালেঞ্জ করেছে। যদি তোমরা জরিপটা দেখো এবছরে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করেছে ম্যাথে, আর যারাই বোর্ড চ্যালেঞ্জ করেছে দেখবে যে এবছর সবচেয়ে বেশি রেজাল্ট পরিবর্তন হবে হলো ম্যাথে। কিভাবে হবে? এই তিনটি কারণে। তাহলে চলো আমরা ধাপে ধাপে এগুলো আলোচনা করি। প্রথমত আমি আলোচনা করব যে যখন এই সাবজেক্টগুলোর বোর্ড চ্যালেঞ্জ করা হবে তখন বোর্ড থেকে একটা প্যানেল গঠন করা হবে, অর্থাৎ তাদের নিজস্ব লোক দিয়ে একটা প্যানেল বা টিম গঠন করা হবে। এই টিমের কাজটা হবে হলো যে সকল স্টুডেন্টরা বোর্ড চ্যালেঞ্জ করেছে ওই সকল স্টুডেন্টদের খাতাগুলো যেখানে যেখানে আছে সেখান থেকে কালেক্ট করা হবে, অর্থাৎ বিভিন্ন টিচারের কাছ থেকে কালেক্ট করা হবে। কালেক্ট করে সব স্টুডেন্টের খাতাগুলো কি করবে, এক জায়গায় জড়ো করবে। এক জায়গায় জড়ো করার পর তারপরে তারা যেটা চেক করবে, প্রথমে ওই খাতাগুলো ওই কমিটি, অর্থাৎ যে নতুন প্যানেল তারা গঠন করেছে বোর্ড কর্তৃক, ওই প্যানেল খাতাগুলো পুনঃনিরীক্ষণ করবে। পুনঃনিরীক্ষণ করা আর মূল্যায়ন করা এটা কিন্তু ভিন্ন জিনিস, এটা তোমাকে বুঝতে হবে। মূল্যায়ন করা হলো এ টু জেড খাতা মূল্যায়ন করে দেখে দেখে পড়ে পড়ে সেটার উপর মার্ক দেওয়া। পুনঃনিরীক্ষণ বলতে বোঝায় হলো যে খাতাটা কি করা হবে না, মূল্যায়ন করা হবে না, বাট এখানে কাউন্ট করা হবে। কাউন্টিংয়ে কোনো ভুল আছে কিনা সেটা দেখা হবে। প্রথমত এই খাতাগুলো সংগ্রহ করে ওই প্যানেল কি করবে, তোমাদের এই খাতাগুলো প্রথমে কি নাম্বার কাউন্ট করবে। নাম্বার কাউন্ট করে দেখবে যে সব নাম্বার ঠিক আছে কিনা। যদি দেখে যে হ্যাঁ সব নাম্বার ঠিক আছে তাহলে এটা রেখে দিবে, এবং তারপরে দ্বিতীয় ধাপে যেটা কাউন্ট করবে সেটা হলো যে তোমরা যে আনসারগুলো করেছো এই আনসারগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বা প্রত্যেকটা প্রশ্নের আনসারে টিচাররা মার্ক দিছে কিনা। যে তুমি 10টা আনসার করেছো তার ভিতর থেকে 8টায় মার্ক দিছে আর 2টায় মার্ক দেয় নাই, এরকম ভুল কিন্তু হতে পারে। এই ধরনের ভুল আগে চেক করবে। যদি দেখে যে হ্যাঁ এটাও সব ঠিক আছে তারপরেও সে পাস কি করছে, ফেল করেছে, তারপরে এই খাতাগুলোর মার্ক কাউন্ট করা হবে যে 30 থেকে 33 অর্থাৎ 32-এর ভিতরে কতগুলো স্টুডেন্ট আছে। মনে করো যে 5000 স্টুডেন্টের খাতাগুলো চেক করলো, এভাবে চেক করে এবার তারা শর্টলিস্ট করবে যে এই 5000-এর ভিতর থেকে 30 থেকে 32-এর ভিতরে কতগুলো খাতা আছে। ওকে, এবার 30 থেকে 32-এর ভিতরে যতগুলো খাতা আছে ওই খাতাগুলো তারা আলাদা করবে। আলাদা করার পর এই খাতাগুলো তারা আবার পুনরায় কি করবে, দেখবে যে এই খাতাগুলোর ভিতরে এমসিকিউ এবং সিকিউ কোনটায় তারা ফেল করেছে। যদি দেখে যে এমসিকিউতে ফেল করেছে কিন্তু ওই স্টুডেন্ট সিকিউতে কি করেছে, ভালো করেছে, রাইট। এরকম করে দেখার পর এই খাতাগুলো কি করবে, এক জায়গায়
তারা জড়ো করবে, আর অথবা তারা লিস্ট করবে, যেটাই তোমাদেরকে বলি না কেন, এভাবে তারা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তারা একটা লিস্ট করে দেখবে যে 2-3 হাজারের ভিতরে 2000 স্টুডেন্ট 30 থেকে 32 পেয়ে ফেল করেছে। ওকে, এখন এই খাতাগুলোকে গ্রেস মার্ক দিয়ে পাস করাবে না, গ্রেস মার্ক দিবে না, ঠিক আছে। এই মার্কগুলো কিভাবে দিবে, এখানে তুমি গ্রেস মার্কের পরিবর্তে এর অল্টারনেটিভ হিসেবে তুমি এটাকে ধরে নিতে পারো কনসিডারেশন মার্ক। অর্থাৎ কনসিডারেশন মার্কও যদি না দেয় তাহলে তারা কি সিম্পিতি অথবা বিশেষ বিবেচনায় কিছু মার্ক দিবে। এবার তোমরা বলতে পারো যে ভাইয়া অঙ্কে তাহলে এখানে কিভাবে মার্ক দিবে, কারণ অঙ্ক যদি না হয় তাহলে তো পুরোটাই কাটা, তাই না? হ্যাঁ, এখানেও কনসিডারেশন মার্ক দেওয়ার ওয়ে আছে। কিভাবে দিতে পারে তারা চাইলে, তাহলে সেটা একটু দেখো। তোমরা যে জ্যামিতি পাঠ লেখছো না, জ্যামিতি পাঠে দেখবে যে উপপাদ্য আছে, সম্পাদ্য আছে। এখান থেকে তোমরা কি করেছো, লিখেছো এখানে কোনো স্টুডেন্ট কি পেয়েছে, 2 পেয়েছে, 3 পেয়েছে, 4 পেয়েছে। অর্থাৎ টিচার কিন্তু তার কি খাতা দেখার পর তার কাছে যেরকম মনে হয়েছে সেইভাবে কিন্তু মার্কগুলো দিয়েছে। অর্থাৎ এখানে 5-এর ভিতরে 2 পেয়েছে, 3 পেয়েছে, এরকম কিন্তু পেয়েছো তোমাদের ভিতর থেকে। এই খাতাগুলোকে সিলেক্ট করে, অর্থাৎ যারা সিকিউতে কি করেছে মোটামুটি ভালো করেছে, এমসিকিউতে খারাপ করেছে, অর্থাৎ 1 অথবা 2 মার্কের জন্য ফেল করেছে, তখন তাদেরকে ওই সিকিউর মার্কগুলো এখানে কনসিডারেশন বা এক্সচেঞ্জ করে হলেও তাদেরকে পাস করাই দেবে। এবার তোমরা বলতে পারো যে গ্রেস মার্ক নাই, তারপরে ই মার্ক নাই, তাহলে তোমাদের যে মার্ক আছে ওই মার্কই তারা এক্সচেঞ্জ করবে। তারা এক্সট্রা কোনো মার্ক পকেটে নিয়ে বসে নাই, বা তাদেরকে বোর্ড কোনো মার্ক দিয়ে দিয়েছে হাতে যে সেই মার্কগুলো তোমাদের খাতায় দিবেন না ভাই, এরকম কিছুই হবে না। অর্থাৎ তুমি এমসিকিউতে ফেল করেছো 2 মার্কের জন্য, অথচ তোমার সিকিউতে ওখানে তোমার কত আছে, ওখানে তোমার 40 আছে। তোমার ওই যে ওখান থেকে একটা অ্যাডজাস্ট মার্ক করে বা কনসিডারেশন করে বা এক্সচেঞ্জ করে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। এইভাবে দেখবেন যে এভাবেও যদি পাস হয় 30 থেকে 32 যারা পেয়েছো, এরকম যদি একটা লিস্ট করা যায়, অর্থাৎ 6 লাখ স্টুডেন্টের ভিতরে সবচেয়ে বেশি ফেল করেছে এবার কিসে, ম্যাথে। এই যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের একটা শর্ট লিস্ট করলে দেখবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা 30 থেকে 32-এর মধ্যে পেয়েছে তারা প্রত্যেকেই বোর্ড চ্যালেঞ্জ করলে পাস করা দিবে। কিন্তু এখানে কথা আছে, অনেকেই কোশ্চেন করেছে যে ভাইয়া আমি 28 পেয়েছি বা 29 পেয়েছি। তবে তোমরা জেনে রেখো, যারা 28 পেয়েছো, 28 প্লাস যাদের আছে তাদের ম্যাক্সিমাম খাতাগুলো কি হবে, রেজাল্ট পরিবর্তন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিন্তু বোর্ডের উপর। বোর্ড চাইলে সেটা গ্রেস মার্কও দিতে পারে, গ্রেস মার্ক কিন্তু দিলেও কিন্তু ওইভাবে দিবে। অর্থাৎ তোমার এমসিকিউ খারাপ হয়েছে কিন্তু তুমি সিকিউ ভালো করছো, এটাকে এক্সচেঞ্জ করে কিন্তু তারা কিন্তু এভাবে মার্ক দিবে। ওকে, এই 3টা ফরম্যাট ফলো করে তারা কি করবে, একটা হলো গ্রেস মার্কের আদলে একটা দিবে, অথবা কনসিডারেশন মার্কের আদলে দিবে, আর একটা হলো তোমার কি সিম্পিতি বা বিশেষ বিবেচনায়। বিশেষ বিবেচনায় কোনটা করা হবে দেখো, বিশেষ বিবেচনায় তারা কি করবে, প্রথমে তারা খাতাগুলো চেক দিবে যে কাউন্টিংয়ে কোনো ভুল আছে কিনা, যদি দেখে যে না কাউন্টিংয়ে ভুল নাই, তারপরে আবার চেক দিবে যে কোনো মার্ক দেওয়া বাদ আছে কিনা, এখানেও কোনো সমস্যা নেই। তারপরে তারা চিন্তা করবে যে এমসিকিউতে ফেল গেছে কিন্তু সিকিউতে তার ভালো আছে কিনা, না সিকিউতে সব মিলেই সে কত পেয়েছে, 32 পেয়েছে। তখন কি করবে, তখন তারা এটাকে কি সামাজিক কি দায়বদ্ধতা থেকে বলো আর বিশেষ বিবেচনায় বলো, সেই ক্ষেত্রে বোর্ড চাইলে কিন্তু তাকে পাস করে দিতে পারে। এটা কিন্তু আনঅফিসিয়ালি, ঠিক আছে, এটা কিন্তু বোর্ডকে বলে দেয় নাই। ওই প্যানেল, যেই প্যানেল খাতাগুলো চেক করতেছে তাদের কিন্তু কোনো বলে দেওয়া হয়নি যে গ্রেস মার্ক দিবেন, 3 মার্ক দিবেন, 2 মার্ক দিবেন, এরকম কোনো কিছুই বলা হয়নি। অর্থাৎ তারা ওই সময় বিবেচনা করবে যে একটা ছেলে কি একটা মার্কের জন্য তার একটা বছর নষ্ট হবে, কারণ সে অলরেডি সব সাবজেক্টে পাস করেছে, শুধুমাত্র একটা সাবজেক্টে তার সমস্যা, সেটা 1 অথবা 2 মার্কের জন্য। তখন তারা বিশেষ বিবেচনায় সেই খাতাগুলোকে পাশের লিস্টে দেখাবে। এভাবে অর্থাৎ এই 3টি ফরম্যাট ফলো করে তোমাদেরকে অধিকাংশ যারা এক সাবজেক্টে ফেল করেছো তাদের ক্ষেত্রে এটাই প্রযোজ্য থাকবে, এবং এভাবেই দেখবে যে অধিকাংশ স্টুডেন্ট পাস করেছে। তো এই ফরম্যাটটা ফলো করে কিন্তু তারা কিন্তু কাজ করবে। তবে এটা কিন্তু যে দিবেই বা তাদের দেওয়া বাধ্যকতা এরকম কিন্তু কোনো কিছু নেই। তোমরা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে যে কোন ফরম্যাটে খাতাগুলো দেখে এবং কোন ফরম্যাটে তারা কনসিডার মার্ক দিয়ে অথবা গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেয়। সেই ফরম্যাটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি বলছি না যে এই ফরম্যাটে তোমাদের খাতাগুলো পাস করানো হবে, তবে তারা কিন্তু এইভাবে খাতাগুলো চেক করে এবং এইভাবে কনসিডারেশন করে অথবা মানবিকতা দেখিয়েও 1-2 মার্ক দিয়ে হলেও যারা বোর্ড চ্যালেঞ্জ করে তাদেরকে পাস করিয়ে দেওয়ার মতন অ্যাবিলিটি তাদের আছে এবং তারা চাইলে এটা দিতে পারে। ওকে, এটা তোমাদের সিস্টেমটা আমি দেখালাম যে এইভাবে কিন্তু এভাবে কাজগুলো হয়ে থাকে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাই তোমরা যারা
ম্যাথে ফেল করেছো, অ্যাটলিস্ট তোমরা যদি 28+ পেয়ে থাকো তাহলে নিশ্চিত তোমরা জেনে রেখো এই কনসিডারেশন এবং এই ফর্মালিটি ফলো করে তোমাদেরকে পাস দিতে পারে। তবে আমি তোমাদেরকে সিওরিটি দিয়ে বলছি না যে এভাবেই তোমাদেরকে মার্ক দিয়ে পাস করা দিয়ে হবে, তবে এটা কিন্তু একটা সিস্টেমের ভিতরে রেখে সর্বোচ্চ পরিমাণ তোমাদের প্রতি সিম্পিতি দেখিয়ে বোর্ড চাইলে, অর্থাৎ ওই প্যানেল চাইলে তোমাকে পাস করে দিতে পারে। তবে এরকম হয়, যদি নাই হতো তাহলে কিন্তু প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট কিন্তু পরিবর্তন হতো না। তুমি এটাকে মনে রাখতে পারো যে এই হিসাবে যে সম্পূর্ণ ডিপেন্ড করছে ওই প্যানেলের উপর, এবং ওই প্যানেল যদি চায় তাহলে তোমাকে পাস করিয়ে দেবে। ওকে, তবে তোমরা যেটা ভুল ধারণা তোমাদের ভিতরে সেটা হলো যে তোমরা মনে করো যে পুনরায় খাতাগুলো চেক করা হবে। না, পুনরায় খাতাগুলো চেক করা হবে না, বরং এটা রিচেক করা হবে, রিকাউন্ট করা হবে। ওকে, কাউন্ট করে নাম্বারগুলো দেখা হবে, তারপরে তারা বিশেষ বিবেচনায় এই কাজগুলো তারা করতে পারে। এভাবে যদি করে তাহলে দেখবে যে অসংখ্য স্টুডেন্ট পাস করবে, আর এরকম হয় বিদায়ী কিন্তু অসংখ্য স্টুডেন্ট কিন্তু পাস করে। তাই আমি তোমাদেরকে বলতে পারি যে এবার যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এক সাবজেক্টের জন্য, দেখবে যে ম্যাক্সিমাম যারা 28+ মার্ক পেয়েছো তারা নিশ্চিত থাকো পাস করবে। তো এই ছিল হলো আজকের ভিডিও। এই বিষয়ে তোমরা কি ভাবছো এবং তোমরা কোন কোন বিষয়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো সেটাও জানাবে, এবং কে কোন বোর্ড থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো সেটাও তোমরা জানাতে পারো। আর তোমাদের এই বিষয়ে অভিমত কি, বা এই বিষয়ের সাথে তোমরা কতটুকু একমত, তারপরে তোমরা এরপরে তোমাদের কাছে কোন কোশ্চেনগুলো বেশি তোমাদেরকে মাথা পেইন দিছে সে কোশ্চেনগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা সে বিষয় নিয়েও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তাই আজকের মতো এখানেই রাখতে চাচ্ছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।